ওয়েলকাম টু আনাদার লেসন। এই লেসনে আমরা শিখব উইন্ডোজের সিস্টেম সেটিংস সম্পর্কে। উইন্ডোজের সিস্টেম সেটিংসটা আমাদেরকে উইন্ডোজের গুরুত্বপূর্ণ সব সেটিংসের অ্যাক্সেস দিয়ে থাকে। সেখান থেকে আমরা ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন, ফোকাস পাওয়ার এবং ইত্যাদি ইত্যাদি সেটিংস সম্পর্কে জানতে পারবো এবং সেই সেটিংসগুলোকে আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নিতে পারবো। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজ সেটিংসটা কোথায় থাকে, আমরা কিভাবে তাকে অ্যাক্সেস করতে পারি? প্রথমত আমরা চাইলে স্টার্ট মেনুর উপরে রাইট বাটন ক্লিক করে সেটিংসে ক্লিক করতে পারি। আমরা চাইলে অ্যাকশন সেন্টার থেকেও সেটিংসে চলে যেতে পারি, কিংবা স্টার্ট মেনু ক্লিক করে সেটিংস নামে যে অ্যাপটা রয়েছে সেখানেও ক্লিক করতে পারি। সো আপনি যখন প্রথমবারের মতো উইন্ডোজ 11-এ সেটিংস ওপেন করবেন তখন আপনাকে ঠিক এরকম একটা হোম পেজ দেখানো হবে। তো আমাদের কাজ এখানে না, আমাদের কাজ হচ্ছে এখানে। এই হচ্ছে সিস্টেম সেটিংস। তো এই সিস্টেম সেটিংসের মধ্যে রয়েছে অনেক অনেক সেটিংস। আমরা এই সবগুলোকে একটা লেসনের মধ্যে শিখবো না, আমরা এটাকে ধীরে ধীরে সব কিছু শিখবো। বিশেষ করে যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয় আমরা কিন্তু শুধু সেগুলোই দেখব, যেগুলো খুব কম প্রয়োজনীয় বা খুব বেশি কাজের না সেগুলো নিয়ে আমরা খুব বেশি আলোচনা করব না, আমরা মোটামুটি স্কিপ করে যাব। তো চলুন প্রথমেই দেখে আসি ডিসপ্লে সম্পর্কে। সো আমি এখন ক্লিক করছি ডিসপ্লের উপরে। ওকে, ডিসপ্লের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ করা করা কিছু সেটিংস। লাইক এই গ্রুপের মধ্যে কি আছে? ব্রাইটনেস অ্যান্ড কালার। এই গ্রুপে রয়েছে স্কেল অ্যান্ড লেআউট, আর এখানে রয়েছে রিলেটেড সেটিংস। তো মোটামুটি শিওর থাকেন যে আপনি অধিকাংশ সেটিংসে যাওয়ার পর রিলেটেড সেটিংস নামের কিছু সেটিংস দেখতে পাবেন। প্রথমে শুরু করছি নাইট লাইট দিয়ে। নাইট লাইট সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছিলাম যে আমাদের অ্যাকশন সেন্টারেও নাইট লাইট রয়েছে। সো আমি যখন এটা অন করছি তখন আমার কালারটা একটু হলদেটে হয়ে যায়, একটু ওয়ার্ম হয়ে যায়। এবং যদি দীর্ঘক্ষণ এরকম হলদেটে কোনো স্ক্রিনের দিকে আপনি তাকান সেক্ষেত্রে যেটা হবে আপনার ঘুম চলে আসবে। শুধু তাই না, এটা আপনাকে স্ক্রিনে থাকা যে ব্লু রেটা আছে বা যে ব্লু লাইটটা আছে সেখান থেকেও আপনার চোখটাকে সেভ করে। তো আমরা চাইলে এটাকে টার্ন অফ করে দিতে পারি বা টার্ন অন করতে পারি, এটা আপনার উপর ডিপেন্ড করছে। তবে আমরা এটাও করতে পারি, আমরা চাইলে কিন্তু স্কেজুল করে ফেলতে পারি। কীরকম? ধরুন রাত আসার সাথে সাথে লাইক সন্ধ্যা 6টা থেকে পরবর্তী দিন সকাল 6টা পর্যন্ত নাইট লাইট চলবে। অর্থাৎ এই টাইমের মধ্যে যদি কখনো আমি কম্পিউটারে বসি আমার নাইট লাইট অটোমেটিকলি অন হয়ে যাবে এবং তার পরবর্তী সময়গুলোতে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে। সেটা কিভাবে করব? আমরা এই অনটা করে দেব। এরপরে দেখুন সেট আওয়ার্স, এখান থেকে আমরা টাইম দিয়ে দিব। ধরুন এই যে সন্ধ্যা 6টা দেওয়া আছে, ফাইন, আমরা এখানে সকাল 6টা দিয়ে দিই এবং টিক দিয়ে দিলাম। এখন যেটা হলো এই নাইট লাইটটা অটোমেটিকলি টার্ন অন হয়ে যাবে সন্ধ্যা 6টার দিকে আর টার্ন অফ হয়ে যাবে সকাল 6টায়। তার মানে এই পুরোটা টাইম জুড়ে কিন্তু থাকবে নাইট লাইট অন। কিন্তু কখনো যদি চাই আমার এই স্কেজুলটা বন্ধ করে দিব, আমি সিম্পলি এই টগল বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমি যদি টার্ন অন করি, আপনি কিন্তু এই টার্ন অন করার পরে যেই ওয়ার্ম লাইটটা আমি দেখতে পাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন না, কারণ রেকর্ডিং করার সময় এই ওয়ার্ম লাইটের যে ইফেক্টটা সেটা বোঝা যায় না। এরপরে আমরা দেখব স্কেল অ্যান্ড লেআউট। স্কেল অ্যান্ড লেআউটটা খুবই সাধারণ একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আমার এই যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, আপনার যদি কখনো প্রয়োজন হয় টেক্সটের সাইজ বাড়াবেন, আপনি কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। আর আপনার যদি রেজুলেশনটা বাড়াতে কমাতে হয় সেক্ষেত্রে আপনাকে এটাতে যেতে হবে। এরপরে রয়েছে ডিসপ্লে ওরিয়েন্টেশন। কখনো কখনো আপনি হয়তো দেখে থাকবেন কোনো কোনো কিওস্কে কিংবা কোনো শোরুমের মধ্যে বা কোনো জায়গাতে মনিটর থাকে ঠিক উল্টো করে, কেমন যেন একটু পোর্ট্রেট মোডে থাকে। তো সেক্ষেত্রে তারা কি করে, তারা কিভাবে এটা আসলে ম্যানেজ করে? সিম্পলি তারা যেটা করে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট করে দেয়। এখন এই অবস্থায় আমি যদি রাইট সাইডে আমার এই মনিটরটা ঘুরিয়ে দিই তাহলে কিন্তু এটা এরকম থেকে যাবে। এরপর রয়েছে মাল্টিপল ডিসপ্লেস। এটা মূলত প্রয়োজন হয় প্রেজেন্টেশনের বেলায়। নর্মালি যে সেটিংসগুলো এখানে থাকে আপনি সেগুলোই অন করে রাখবেন, আপনার এখানে হাত না দিলেও চলবে। বাট আপনি যদি চান কোন স্ক্রিনটা কত নাম্বার বা কোথায় কোনটা আছে আপনি শুধু ডিটেক্টে ক্লিক করবেন। সো যেহেতু আমার এখানে সেকেন্ডারি কোনো ডিসপ্লে নেই যার কারণে ও আমাকে বলছে উই ডিডন্ট ফাইন্ড অ্যানাদার ডিসপ্লে। তো ভাই আমরা আপনার জন্য কোনো ডিসপ্লে পাইনি, তার মানে আপনার একটাই ডিসপ্লে আছে। ওকে, সো এটা আপনার কাজে লাগবে। ওই যে বললাম যখন আপনি কোনো প্রেজেন্টেশন দিতে যাবেন আপনার ল্যাপটপ থেকে বড় কোনো একটা মনিটরে কিংবা ল্যাপটপ থেকে প্রজেক্টরে। ওকে, এরপর রয়েছে রিলেটেড সেটিংস। আহামরি এর কোনো কাজ নেই, আমরা এখান থেকে বের হয়ে আসি। এরপর রয়েছে গ্রাফিক্স, যেটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার নেই।
এটা আসলে সাধারণত যে সেটিংসগুলো থাকে বাই ডিফল্ট সেটাই ভালো। যে দেখুন এই যে ক্যামেরার জন্য কি বলা হয়েছে, আমি যদি অপশনে চলে যাই, এখানে লেখা আছে লেট উইন্ডোজ ডিসাইড। তো উইন্ডোজকেই আপনি ডিসাইড করতে দেন যে ভাই এই সেটিংসটা কেমন হওয়া উচিত। উইন্ডোজ ডিসাইড করেছে আপনার থাকা উচিত পাওয়ার সেভিং, তাইও পাওয়ার সেভিংস দিয়েই এই গ্রাফিক্সের এই অপশনগুলো দিয়ে রেখেছে। এরপর কথা বলবো সাউন্ড সেটিংস নিয়ে, যেটা নিয়ে কিন্তু আমরা ইতিমধ্যে কথা বলেছিলাম যখন আমরা অ্যাকশন সেন্টার থেকে এই সাউন্ড সেটিংসগুলো এক্সপ্লোর করেছিলাম। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার এইখানে 3টি স্পিকার রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে আমার মাইক্রোফোন, অন্যটি হচ্ছে আমার স্পিকার, আর আরেকটি হচ্ছে আমার হেডসেট। সো কেন মাইক্রোফোনটা এখানে দেখতে পাচ্ছি, মাইক্রোফোন তো মাইক্রোফোনে কাজ করবে, স্পিকারে কেন কাজ করবে? আসলে হয় কি, মাইক্রোফোন থেকেও কিন্তু আমরা চাইলে ডিরেক্টলি শুনতে পারি, অর্থাৎ যেই কথাটা বলা হচ্ছে সেটাই রিয়েল টাইম শোনা যায়। তো আপনি যদি মাইক্রোফোনের সাথে কোনো হেডসেট কানেক্ট করে ফেলেন, সেক্ষেত্রে আপনি শুনতে পারবেন রিয়েল টাইম। আমি আপাতত আমার এই সেটিংসটাকে দিয়ে রেখেছি আমার ইউএসবি হেডসেট। সো আপনি চাইলে আপনার মতো করে দিয়ে দিতে পারবেন। এরপর রয়েছে পেয়ার নিউ ডিভাইস। এইটা শুধুমাত্র আপনি ইউজ করতে পারবেন যদি আপনার কম্পিউটারের মধ্যে ব্লুটুথ ডিভাইস ইনস্টল করা থাকে। এখন আমার এটা হচ্ছে পিসি এবং এর মধ্যে কোনো ব্লুটুথ ফাংশনালিটি নেই, তাই আমি চাইলে ওটা ইউজ করতে পারবো না। আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাকে। এখানে দেখুন কি লেখা আছে, ব্লুটুথ, ওয়্যারলেস, আর হচ্ছে কি এভরিথিং এলস লাইক এক্সবক্স কন্ট্রোলার এবং ইত্যাদি ইত্যাদি। আপনি চাইলে ব্লুটুথ এনেবল যে কোনো কিবোর্ড, মাউস, ফোন, পেন, তারপর কন্ট্রোলার ইত্যাদি ইত্যাদি আপনি কিন্তু চাইলেই পিসির সাথে ইউজ করতে পারবেন, স্পেশালি যদি আপনার কম্পিউটারের মধ্যে ব্লুটুথ হার্ডওয়্যারটা থেকে থাকে। আমার এই কম্পিউটারের মধ্যে কোনো ব্লুটুথ হার্ডওয়্যার নাই, যার কারণে আমি কোনো ধরনের ব্লুটুথ কমিউনিকেশন বা ব্লুটুথ কানেকশন ইউজ করতে পারবো না। তবে আমি চাইলে ছোট্ট একটা ব্লুটুথ অ্যাডাপ্টার ইউজ করতে পারি আমার এই কম্পিউটারের মধ্যে ব্লুটুথ ফাংশনালিটি অন করার জন্য। আমি ক্যান্সেল করে দিচ্ছি। এরপর রয়েছে ভলিউম। আমরা জানি এর কাজ কি। মোনো অডিও নিয়েও আমি বলেছিলাম, স্টেরিওটা হচ্ছে ডানে বামে ব্যালেন্স করে আপনাকে বিভিন্ন সময় রিদমের সাথে সাথে সাউন্ড দিবে। এটা ডিপেন্ড করছে আপনি কোন মিউজিকটা শুনছেন বা কোন সাউন্ডটা শুনছেন এবং সেটা কীভাবে রেকর্ড করা হয়েছে সেটার উপরে। কিন্তু আপনি যদি মোনো সিলেক্ট করে দেন তাহলে সবসময় সব কিছু ফ্ল্যাট শুনবেন, মানে ডানেও যা শুনছেন বামে তাই শুনবেন, মানে আপনার কোনো রিদমের সাথে আলাদা কোনো ইফেক্ট দিবে না। এরপর আমার রয়েছে ইনপুট সেটিংস। এখান থেকে আমি সিলেক্ট করে দিব আমি কিভাবে কথা বলবো। আমি এখন কথা বলছি ফাইনের একটি মাইক্রোফোন দিয়ে, যার মাধ্যমে আমি এই টিউটোরিয়ালটা রেকর্ড করছি। কিন্তু আপনার যদি মাল্টিপল ইনপুট ডিভাইস থেকে থাকে, আপনি ইচ্ছে মতো যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারবেন। আমরা এখন যদি চাই, এই যে ভলিউম কিন্তু দেখুন এটারও একটা ভলিউম আছে, অর্থাৎ আমি যেই মাইক্রোফোনটা নিয়ে এখন কাজ করছি সেটা কিন্তু 63 ভলিউম আছে, 63। আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে যেটা হবে আমার মাইক্রোফোন থেকে আরও বেশি বেশি সাউন্ড ইনপুট হতে থাকবে। তো এটা আমি আমার একটা বেস সেটিংস হিসেবে মনে করে নিয়েছি যে আমারটা 60 বা 63 অ্যারাউন্ড 60তে থাকলেই ভালো শোনায়। আপনার জন্য আপনার মতো করে শোনাতে পারে। আপনি যদি চান এটাকে 100% রাখবেন, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে বাড়ি কমিয়ে দেখতে পারেন যে কোন সাউন্ডটা আপনার জন্য বেটার। এরপর আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাডভান্স সেটিংস, যেখানে রয়েছে ট্রাবল শুট। সো ট্রাবল শুট নিয়ে আমরা এখন কোনো কথা বলবো না। আমরা দেখতে পাচ্ছি অল সাউন্ড ডিভাইসেস, ক্লিক করি এটার মধ্যে। একই জিনিস, কী কী স্পিকার রয়েছে এবং সেই স্পিকারের কী কী ফাংশন রয়েছে। এই যে ফিফাই মাইক্রোফোনটা রয়েছে, এই মাইক্রোফোনের লেফট এবং রাইটে একটা চ্যানেল রয়েছে স্পেশালি আউটপুটের জন্য। তো সেক্ষেত্রে আমি দুটোকে ব্যালেন্স করে দিয়েছি যে হ্যাঁ, রাইটেও যা শুনবো আমি, লেফটেও যেন সমান ভলিউম শুনি। একটু এদিক সেদিক হয়ে গেলে শুনতে কিছুটা অদ্ভুত লাগতে পারে, তাই যেমনটা আছে তেমনটা রাখাই ভালো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অডিও হোম থিয়েটার ইফেক্ট। সো আমি যদি এটাকে অফ করে দিই তাহলে বিশেষ কিছু ইফেক্ট যেটা হচ্ছে মাইক্রোসফট নিজ থেকে বানিয়েছে সেই ইফেক্টগুলো পাবো না। তো আপনার যদি অফ থাকে আপনি ডিভাইস ডিফল্ট ইফেক্টস দিয়ে রাখতে পারেন। আর শেষে রয়েছে স্পেটিয়াল সাউন্ড। এটা অন করে রাখলে যেটা হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনি একটা 3D ভাইব পাবেন। তো আমি যদি এটা অন করি তাহলে আমাকে করতে হবে কি, উইন্ডোজ সনিক হেডফোন। এবং উপরে দেখতে পাচ্ছি এই হার্ডওয়্যারটা সম্পর্কে, অর্থাৎ এই মাইক্রোফোনটা সম্পর্কে আরও কিছু ইনফরমেশন, লাইক এটা কী জিনিস, জেনারিক ইউএসবি অডিও, এটার ড্রাইভার ডেট কবে, অর্থাৎ কবে এইটার ড্রাইভারটা আপডেট করা হয়েছিল সেটা লেখা আছে, এবং ড্রাইভারের ভার্সনটা কি সেটাও লেখা আছে। সো আমি যদি চাই এই স্পিকারটা, আমার যে অনেকগুলো স্পিকার আছে দেখুন, স্পিকার স্পিকার স্পিকার, কিন্তু আমি যদি চাই এগুলোর নাম চেঞ্জ করে দিব, সেক্ষেত্রে আমি লিখতে পারি রিনেম করে ফাইন বা ফিফাইন। সেক্ষেত্রে আমার এই স্পিকারের নামটা
চেঞ্জ হয়ে যাচ্ছে। আসলে কিন্তু এটা স্পিকার না, আমি আগেই বলেছি এটা মাইক্রোফোন, বাট এখান থেকেও সাউন্ড শোনা যায়। আমি এবার আগের অপশন চলে যাচ্ছি, এখানে রয়েছে আমার স্পিকার। তো আমার স্পিকার নামটা আমি চেঞ্জ করতে পারি। ধরুন আমার এটার নাম হচ্ছে মাইক্রোল্যাব। ওকে, দেখুন এটারও নাম চেঞ্জ হয়ে গিয়েছে। সো এখানেও আপনি চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারেন, এটা ফরম্যাট আপনি চাইলে টেস্ট করে দেখতে পারেন যে এটা কেমন সাউন্ড দিচ্ছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোয়ালিটি রয়েছে, আপনি যে কোয়ালিটিটা দিবেন সেই কোয়ালিটির সাউন্ড আপনাকে শোনাবে এই স্পিকারটা দিয়ে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম, আমি যেভাবে রেখেছি ভলিউমটা আপনি সেভাবে রাখবেন, এমন কোনো ব্যাপার না, আপনি আপনার মতো করে বাড়ি কমিয়ে নেবেন, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমরা আবার ব্যাক চলে আসি, এটা মূলত আমাদের হেডফোন। সো আমরা এরও নাম চেঞ্জ করে দিচ্ছি, এটারও নাম চেঞ্জ হয়ে গেল, এবং বাকি সব কিছুই সিমিলার একদম আগেরগুলোর মতো। তবে এখানে একটা ব্যাপার বলে রাখি, এটা কিন্তু এই মুহূর্তে আমার ডিফল্ট অডিও আউটপুট হিসেবে আছে। অর্থাৎ আমি যখনই আমার কম্পিউটারটা অন করব এবং কোনো কিছু প্লে করব, এটা আমাকে শোনাবে আমার এই হেডফোন দিয়ে। মাইক্রোফোনের ব্যাপারটাও সেম, ঘুরে ফিরে একই ধরনের ইনফরমেশন রয়েছে। এই ছিল অল সাউন্ড ডিভাইসের কাজ। ঘুরে ফিরে এইগুলোর মতোই, মানে খুব বেশি বাড়তি তেমন কিছু ছিল না ওখানে। আর ভলিউম মিক্সার সম্পর্কে আমরা অলরেডি জানি যে আমরা চাইলে ভলিউম বাড়াতে পারি, কমাতে পারি। তবে একটা জিনিস একটু বলে রাখি, কখনো হয় না যে উইন্ডোজের কিছু সাউন্ড ইফেক্ট আমরা শুনি, যে এই যেমন ধরুন আমরা যদি এখান থেকে সাউন্ড বাড়াই কমাই, আমি জানি না আপনি শুনতে পাচ্ছেন কি না। এই সিস্টেম সাউন্ডের কাজ হচ্ছে আপনার সিস্টেমের মধ্যে যত ধরনের সাউন্ড হয়, লাইক নোটিফিকেশন বা অন্যান্য সাউন্ড হয়, সেগুলো কিন্তু আপনি কমিয়ে রাখতে পারবেন। আর যেইগুলো হচ্ছে আপনার ব্রাউজারে চলবে বা অন্যান্য অ্যাপ্লিকেশন ইউজ করবে, সেগুলো আপনি আপনাদের বাড়িয়ে নিতে পারেন। এটা খুবই কাজের ফিচার, যে হুটহাট করে খুব লাউডলি আমাকে যেন কখনো নোটিফিকেশন না শোনানো হয়, কিংবা সিস্টেমের কোনো ইরোর মেসেজের জন্য যেন কোনো নোটিফিকেশন দেখানো না হয়। সেক্ষেত্রে আমি সবসময় এটাকে একটু কমিয়ে রাখি, যেন আমার কানে খুব বেশি অত্যাচার করতে না পারে। কিন্তু যদি আপনি এগুলোর সাথে কোনো একটার সাথে ঝামেলা করে ফেলেন, রিসেটে ক্লিক করলেই সব সেটিংস আবার আগের মতো হয়ে যাবে। এই ছিল মূলত আমাদের সাউন্ডের কাজ। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী সেটিংসে। এবার আমরা কথা বলবো নোটিফিকেশনস নিয়ে। আমরা ইতিমধ্যেই নোটিফিকেশনস নিয়ে কাজ করেছি, অর্থাৎ যখন আমরা নোটিফিকেশন সেন্টার গিয়েছিলাম তখন আমরা দেখেছি যে এখানকার নোটিফিকেশনগুলো কীভাবে আমরা কন্ট্রোল করতে পারি, কীভাবে ক্লিয়ার করতে পারি বা কী করতে পারি। সো এখানে আমরা যে নোটিফিকেশন সেটিং দেখতে পাচ্ছি, এটাই মূলত এই সেটিংসটা। আমরা চাইলে পার্টিকুলারলি যে কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন আসা বন্ধ করে ফেলতে পারি। সেটা কিভাবে? দেখুন লেখা আছে ব্যানার্স এবং সাউন্ড। তার মানে এই যে এখান থেকে একটা ব্যানার আসে, নোটিফিকেশন যে পপ আপ নোটিফিকেশনটা আসে ব্যানার হিসেবে, এবং সে তার সাউন্ড। এখন আমি যদি চাই ইনস্টাগ্রাম থেকে আমার কোনো নোটিফিকেশন আসবে না, সেক্ষেত্রে আমি অফ করে দিলেই হয়ে যাবে। দেখুন অফ। অলরাইট, এবার আমরা দেখি উপরে কি আছে, ডু নট ডিস্টার্ব মুড। এবং আমরা ইতিমধ্যে দেখেছি এই ডিএনডি মুডটা কীভাবে ইউজ করে, জাস্ট টার্ন অন করে দিলেই হয়। এতে করে হবে কি, যে আপনার গুরুত্বপূর্ণ কাজের সময় কোনো নোটিফিকেশন বা নোটিফিকেশনের সাউন্ড আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। সো আপনি যেটা করবেন, ডিএনডি মোডটা অন করে রাখবেন, স্পেশালি যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন। অলরাইট, সো এখানে বলা আছে যে টার্ন অন ডিএনডি অটোমেটিকলি। সো এটা কি অন আছে? ওকে, সো এখানে বেশ কিছু সেটিংস রয়েছে। আমি যদি চাই ওই যে নাইট লাইটের মতো, এটাও আমি সেট করে দিতে পারবো যে এতটা থেকে এতটা আমার কাজের সময়, এই সময়টাতে কোনো নোটিফিকেশন আসবে না। সেক্ষেত্রে আমি এটাকে টিক দিব এবং বলে দিব যে রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত প্রতিদিন কোনো নোটিফিকেশন যেন না আসে। আমি এটা চাইলে উইকডেজ করে ফেলতে পারি, কিংবা উইকেন্ডেও রাখতে পারি। তো আমি আপাতত এটা অফ করে রাখছি। আর এখানে বলা আছে যে যখন আপনি গেম খেলবেন তখন যেন এটা অটোমেটিকলি অন হয়ে যায়। আবার বলা আছে হোয়েন ডুপ্লিকেটিং ইউর ডিসপ্লে প্রায়োরিটি নোটিফিকেশন ব্যানার্স আর অলসো হিডেন। তার মানে আপনি যখন আপনার মনিটরটাকে ডুপ্লিকেট করছেন, অর্থাৎ আরেকটা মনিটর, মানে 2টো মনিটর বা 3টা মনিটর একসাথে ইউজ করছেন, তখন কিন্তু এটা অটোমেটিকলি অন হয়ে যাবে। এরপর আমরা দেখব সেট প্রায়োরিটি নোটিফিকেশন। এটা খুব কাজের একটা ফিচার, স্পেশালি যখন আপনার মনে হয় যে না হ্যাঁ ডিএনডি মোড অন করার পরেও আমি দেখতে চাই এই নোটিফিকেশনগুলো, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে এগুলো অন করে দিতে হবে, কিংবা যে অ্যাপটা চাচ্ছেন সেই অ্যাপটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে রয়েছে অনেক ধরনের অ্যাপ, আপনার যেটা ইচ্ছা হচ্ছে সেটাই আপনি অন করে দিলে সেখান থেকে আপনি নোটিফিকেশন পাবেন, সেটা ডিএনডি মোড অন করা থাকলেও। এবার আমরা কথা বলবো ফোকাস নিয়ে। ফোকাস জিনিসটা কি? এইটা চমৎকার একটা ফিচার, স্পেশালি আমার মতো মানুষদের জন্য যারা খুব গুনে গুনে কাজ করতে পছন্দ করে। তো আপনাকে এটা কীভাবে ইউজ করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনি স্টার্ট মেনু থেকেও চাইলে
ক্লক নামের যেই আমাদের অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমরা অন করব। তো ফোকাস জিনিসটা কি? ফোকাসটা হচ্ছে, ধরুন আপনি কোনো একটা কাজ টানা 20 মিনিট বা 25 মিনিট ধরে করবেন বা 30 মিনিট ধরে করবেন, এবং আপনি চান না ওই কাজের মধ্যে অন্য কেউ বাগড়া দিক বা আপনিও অন্য কোনো দিকে মনোযোগ দিবেন না। সেক্ষেত্রে যেটা করতে পারেন, আপনি ইচ্ছা মতো আপনার টাইম বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সর্বনিম্ন হচ্ছে 10 মিনিট, আর সর্বোচ্চ আপনার যতটুকু লাগে। তো এক্ষেত্রে যেটা হবে, আপনি খেয়াল করে দেখবেন যখন আপনি 25 মিনিট দিবেন তখন কোনো ব্রেক দিবে না আপনাকে, কিন্তু আপনি যদি একটু বাড়িয়ে দেন অর্থাৎ 30 মিনিট করেন, সেক্ষেত্রে আপনাকে একটা ব্রেক দেওয়া হবে 5 মিনিটের খুব সম্ভবত। আচ্ছা, তো আপনি যদি চান যে না আমি টানা 30 মিনিট কাজ করব, আমার কোনো ব্রেক লাগবে না, সেক্ষেত্রে আপনি স্কিপ ব্রেকস দিলেই হয়ে যাবে। তো এভাবে মূলত আমরা যে কোনো কাজ চূড়ান্ত ফোকাস নিয়ে কাজ করতে পারি। আমাকে এই টাইম সেট করার পর আমি শুধু দিব স্টার্ট ফোকাস। দেখুন শুরু হয়ে গেল আমার ফোকাস সেশন। তো বলা হচ্ছে আমি 5 মিনিট একটা ব্রেক পাবো, 20 মিনিটস ধরে এটা ঘুরবে, অর্থাৎ 20 মিনিটস টাইম দিবে, আমি 20 মিনিটস কাজ করব, তারপরে 5 মিনিটের ব্রেক দিয়ে পরবর্তী কাজটা আমি করব। তো আপনি চাইলে আপনার প্রতিদিনের কাজের একটা গোল সেট করে নিতে পারেন যে হ্যাঁ আমি প্রতিদিন 4 ঘন্টা করে একদম ফোকাস কাজ করবই করব। সেক্ষেত্রে আপনি 4 সিলেক্ট করে দিবেন বা যা ইচ্ছে তাই করতে পারেন, এবং আপনি যতটুকু কাজ করেছেন সেটা আবার এখানে দেখাবে যে কমপ্লিটেড 25 মিনিটস। আমি এই সংখ্যাটাকে চেঞ্জ করতে চাইলে এই এডিট বাটনে ক্লিক করব। তারপর আমি যদি বলি হ্যাঁ প্রতিদিন আমি 3 ঘন্টা ফোকাস কাজ করব, আমি সেভ দিব, ডান। এখন দেখুন হয়ে গেল কি 3 ঘন্টা, আমার গোলটা 3 ঘন্টা। আমি গতকালকে কতটুকু কাজ করেছি সেটাও আমি দেখতে পাবো, এবং এবং টানা কতদিন কাজ করেছি সেটাও আমি দেখতে পাবো। এরও কিছু সেটিংস রয়েছে এখানে, আমি সেটিংসে যাই। দেখুন এখানে কি রয়েছে, ফোকাস পিরিয়ড। তো ফোকাস পিরিয়ড হচ্ছে অটোমেটিক, আপনি চাইলে ফোকাস পিরিয়ড এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার আপনি চাইলে এই ব্রেকটাও বাড়িয়ে নিতে পারেন 5 থেকে 10 কিংবা 10 থেকে 15। আমি আপাতত 5 দিয়ে রাখছি। এরপর বলা হচ্ছে এন্ড অফ সেশন সাউন্ড। এটা কি, যখনই আপনার কোনো একটা সেশন শেষ হয়ে যাবে, অর্থাৎ 25 মিনিট বা 30 মিনিটের যেই ফোকাস সেশনটা আছে সেটা শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনি একটা সাউন্ড শুনতে পাবেন। আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। আমি এখানে ক্লিক করব। দেখুন এখানে অনেক সাউন্ড রয়েছে। এখন আমার ডিফল্ট সাউন্ড হচ্ছে এটা। ওকে, সো আমি যেটা আছে সেটাই রাখলাম, এবং যখন একটা ব্রেক শেষ হবে, ব্রেক শেষ হওয়ার পরেও কিন্তু একটা সাউন্ড হয়, সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আচ্ছা, এরপর রয়েছে স্পটিফাই। মানে হয় না যে আমি ফোকাস করে অঙ্ক করছি কিংবা এমন একটা কাজ করছি যেটার সাথে সাথে আমি চাইলে মিউজিক শুনতে পারবো, সেক্ষেত্রে আপনি স্পটিফাই অন করে দিতে পারেন। সো আমি স্পটিফাইটা ইউজ করি না, তো আমার এটা দরকার হচ্ছে না এখন এই মুহূর্তে। এরপর রয়েছে জেনারেল। আমি চাইলে এই থিমটাকে লাইট করে দিতে পারি, আবার ডার্ক রাখতে পারি। তো আমি আপাতত যেভাবে আছে সেভাবে রাখছি, অর্থাৎ সিস্টেম সেটিংস করে দিচ্ছি। আমার সিস্টেমটা যেহেতু ডার্ক রয়েছে, তাহলে অটোমেটিকলি বুঝে যাবে আমার এটা ডার্ক। আবার কখনো যদি আমি আমার সিস্টেম সেটিংসটাকে চেঞ্জ করে লাইট করে দিই, এই লাইট সিলেক্ট না করলে অটোমেটিকলি এটা লাইট হয়ে যাবে। ওকে, নোটিফিকেশন, তো এটা আমরা অলরেডি দেখেছি যে একটু আগে আমরা যেটা দেখছিলাম এটাই। প্রাইভেসি, এখন আমি যদি চাই কখনো যে ঠিক আছে আমার এখানে অনেক কাজ হয়েছে, আমি এখন চাই আমার ডাটাগুলো ক্লিয়ার করে দিব, আমি ক্লিয়ার করলেই হয়ে যাবে। দেখুন এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। ফোকাস সেশনে চলে গেলে দেখব যে আমার আগের কোনো ডাটা নেই, কিন্তু কারেন্ট সেশনটা কিন্তু চলতেই থাকবে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে ফোকাস টাইমার উইল সাউন্ড অনলি ওয়েন ইউর পিসি ইজ অ্যাওয়েক। অর্থাৎ আপনার পিসিটা যখন জেগে আছে তখনই কেবল সাউন্ড করবে, কিন্তু যদি স্লিপ মোডে চলে যায় কিংবা বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো প্রশ্নই আসে না, বাট স্লিপ মোডে গেলেও আপনি এটার কোনো সাউন্ড শুনতে পাবেন না। এই ছিল মূলত ফোকাস সেশনের কাজ। আমরা এবার ক্লোজ করে দিচ্ছি। আর এখানে আমরা যে সেটিংগুলো দেখতে পাচ্ছি খেয়াল করে দেখুন, আমার যেহেতু এখন একটা ফোকাস সেশন রানিং আছে, এর জন্য আমি এই সেটিংগুলো চেঞ্জ করতে পারবো না। আমি যদি এটা স্টপ করে দেই, সেক্ষেত্রে আমি আবার সেটিংসগুলো অন অফ করে নিতে পারবো। এবার আমরা কথা বলবো পাওয়ার নিয়ে। পাওয়ার নিয়ে ইতিমধ্যে আমি বলেছিলাম যে এই যে এনার্জি রিকমেন্ডেশন রয়েছে, আমি যদি এদের কথা মতো এই দুটো অ্যাপ্লাই করে দিই তাহলে এখানে এরকম গ্রিন চিহ্ন চলে আসবে, এবং আমার এখানে একটা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে টার্ন অফ মাই স্ক্রিন সেভার। অর্থাৎ ওই যে হয় না যে আমার যদি কাজ না করি অনেকক্ষণ ধরে 1 ঘন্টা বা আধা ঘন্টা ধরে, তখন করবে কি স্ক্রিন সেভার অন হয়ে যাবে এবং কোনো অ্যানিমেশন দেখাবে বা কিছু একটা দেখাবে। ল্যাপটপের জন্য এই ধরনের অ্যানিমেশনস বা স্ক্রিন সেভার একেবারেই রিকমেন্ডেড না। আপনি চেষ্টা করবেন সবসময়
এটাকে অফ রাখতে ল্যাপটপের ক্ষেত্রে। ডেস্কটপের ক্ষেত্রে এটা তেমন কোনো ইম্প্যাক্ট ফেলে না। তো আমি যদি এই দুটোকে অ্যাপ্লাই করে দিই তাহলে কি ঘটবে, 10 মিনিট পরে আমার এই ডিভাইসটা যদি না করি, আমি যদি কোনো কাজ না চলে অ্যাক্টিভলি, সেক্ষেত্রে আমার এটা স্লিপ মোডে চলে যাবে। আবার বলা হচ্ছে যে টার্ন অফ মাই স্ক্রিন আফটার 3 মিনিটস, যদি 3 মিনিট ধরে কোনো কাজ না করে তাহলে শুধু স্ক্রিনটা টার্ন অফ হবে, কিন্তু স্লিপ মোডে যাবে না। তো আমরা যদি অ্যাপ্লাই অল দিই, সেক্ষেত্রে বলা হচ্ছে আমি আমার এনার্জি সেভ করছি। আমি চাইলে এই 3 মিনিটটাও বাড়াতে পারি, আবার 10 মিনিটটাও বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো আমি যাই প্রথমে এই সেটিংসটাতে, এখান থেকে 3 মিনিট থেকে আমি চাইলে 15 মিনিট দিতে পারি। অর্থাৎ 15 মিনিট ধরে যদি আমি কোনো কাজ না করি, সেক্ষেত্রে আমার স্ক্রিনটা অফ হয়ে যাবে, স্পেশালি যখন আমার এটা প্লাগড ইন করা, অর্থাৎ ডিরেক্টলি চার্জার যদি কানেক্টেড থাকে। ওকে, এবং আমি এখানে দিয়ে রেখেছি 15 মিনিট। 15 মিনিট পরে আমার ডিভাইসটা স্লিপ মোডে চলে যাবে। সো আমি যদি দিই এটাকে 30 মিনিট পরে, তাহলে হবে কি 15 মিনিট পরে স্ক্রিনটা অফ হয়ে যাবে, কিন্তু স্লিপ মোডে যাবে না, স্টিল কাজ চলতে থাকবে যদি কোনো ব্যাকগ্রাউন্ড কাজ থেকে থাকে। আর যদি 30 মিনিট অতিক্রম করে, সেক্ষেত্রে যদি কোনো কাজ না চলে পিসির মধ্যে, অটোমেটিকলি পিসিটা স্লিপ মোডে চলে যাবে। তো আমি নর্মালি এই ফাংশনটা ইউজ করি না, যেহেতু আমি পিসির মধ্যে আছে, আমার খুব একটা দরকার হয় না। তো আমি যেটা করব, নেভার দিয়ে দেবো, নেভার নেভার নেভার। ওকে, সো আমি এবার ব্যাকে চলে আসি। দেখুন আবার এই দুটো অফ হয়ে গিয়েছে। সো আপনি যখন আপনার ল্যাপটপে ইউজ করবেন, অবশ্যই চেষ্টা করবেন এই ফাংশন দুটো ইউজ করতে, এতে করে আপনার ল্যাপটপের ব্যাটারি সেভ হবে। এরপর আমরা কথা বলবো নিয়ার বাই শেয়ারিং নিয়ে। যেহেতু আমার কম্পিউটারের মধ্যে ব্লুটুথ ফাংশনালিটি নেই, সেহেতু আমি চাইলেও এই ফাংশনটা ইউজ করতে পারবো না। কিন্তু আপনার ল্যাপটপে যদি ব্লুটুথটা কাজ করে, সেক্ষেত্রে আপনি চাইলে এক ল্যাপটপ থেকে অন্য ল্যাপটপে ডাটা আদান প্রদান করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, কোথায় আপনি সেভ করতে চান সেই জিনিসটা চিনিয়ে দেবেন। তো আমার এটা আপাতত ডাউনলোডে আছে, আপনারও হয়তো ডাউনলোডই থাকবে, দ্যাটস গুড, এটাকে চেঞ্জ করার কোনোই প্রয়োজন নেই। এরপর আমরা কথা বলবো মাল্টিটাস্কিং নিয়ে। মাল্টিটাস্কিং আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ন্যাপ উইন্ডো অন করা আছে, তার মানে অটোমেটিকলি আমার স্ন্যাপিংগুলো কাজ করবে। অর্থাৎ বলা হচ্ছে when I snap a window suggest what I can snap next to it। অর্থাৎ আমি যদি এটাকে স্ন্যাপ করি, ধরুন এটাকে এইদিকে রাইট সাইডে যদি আমি এটাকে করি, সেক্ষেত্রে আমাকে বলা হচ্ছে ভাই তুমি বাম দিকে কি করবা। এখন আমি যদি এটাকে অফ করে দিই, দেখুন আমাকে আর এই সাজেশনটা দিবে না। এই যে আমি ট্রাই করি, এই যে আমাকে সাজেশন দিচ্ছে না। এখন আমাকেই ডিসাইড করতে হবে যে আমি বাম দিকে কি রাখতে চাই। তো আমি যদি এটা অন করে দিই, আমাকে সাজেশন দেখাবে। এরপর বলা হচ্ছে শো স্ন্যাপ লেআউটস when I hover over a Windows maximize button। অর্থাৎ বলা হচ্ছে আমি যখন এই ম্যাক্সিমাইজ বাটন হোভার করব, তারপর আমি যেভাবে চাই সেভাবেই এই উইন্ডোটাকে স্ন্যাপ করতে পারবো। এভাবেই বাকি যে অপশনগুলো রয়েছে, এগুলোর কাজ খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এগুলোকে কোনোটাকে আনটিক করবো না, যেভাবে আছে আপনি সেভাবে রেখে দিন। তারপরেই রয়েছে ডেস্কটপ। এখানে বলা হচ্ছে অন টাস্ক বার শো অল ওপেন উইন্ডোজ। তার মানে হচ্ছে যতগুলো উইন্ডো আমার এখানে ওপেন আছে আমার এই ডেস্কটপের মধ্যে, সব কিন্তু আমার টাস্কবারে দেখাচ্ছে। আমরা ইতিমধ্যে বিষয়টা দেখেছিলাম যখন আমরা টাস্কবার নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আচ্ছা, এরপর রয়েছে যে শো অল ওপেন উইন্ডো ওয়েন আই প্রেস অল্টার প্লাস ট্যাব। এই ফাংশনগুলো সাধারণত টাচ করার প্রয়োজন হয় না কখনোই। সো আমি আপনাকে বলবো এটা যেভাবে আছে সেভাবেই রেখে দিন। এরপর রয়েছে ফর ডেভেলপার্স। এখানে রয়েছে অনেক অনেক সেটিংস যেগুলো শুধুমাত্র কাজে আসবে যারা সফটওয়্যার ডেভেলপার তাদের জন্য। সো এটা নিয়ে আমি এখন কোনো কথা বলবো না, যদি ইন ফিউচারের প্রয়োজন হয় আমি এটা নিয়ে সেপারেট কোনো লেসন তৈরি করব। তারপর রয়েছে অ্যাক্টিভেশন। আমার উইন্ডোজটা এখন অ্যাক্টিভ রয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আমার উইন্ডোজ হচ্ছে কি উইন্ডোজ 11 প্রো। সো আমি যদি এখানে এক্সপ্যান্ড করি, আমি দেখতে পাবো উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। আর আমি যদি চাই কখনো আমার উইন্ডোজের কিটা চেঞ্জ করব, আমি চেঞ্জে ক্লিক করব, তারপর আমার প্রোডাক্ট কিটা দিয়ে নেক্সট, ওকে ওকে ডান। এরপর রয়েছে ট্রাভেল শুট অ্যান্ড রিকভারি, যেটা নিয়ে আমরা আলাদা লেসনে কথা বলবো। তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্টিং টু দিস পিসি। তো আমি এটা ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন আমার এই পিসিটাতে মিরাকাস নামে যে টেকনোলজিটা রয়েছে সেটা সাপোর্ট করে না, যার কারণে আমি ওয়্যারলেসলি আমার এই ডিসপ্লেটা অন্য কোনো স্মার্ট টিভিতে ডিসপ্লে করতে পারবো না।
তবে আপনি যদি আপনার ল্যাপটপ থেকে আমার এই লেসনটা দেখে থাকেন, সেক্ষেত্রে আপনি খুব সম্ভবত এটা দেখতে পাবেন এবং চাইলেই আপনার বাসার বা অফিসের স্মার্ট টিভির মধ্যে আপনার এই পিসির যেই স্ক্রিনটা রয়েছে সেটা কাস্ট করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি রিমোট ডেস্কটপ। রিমোট ডেস্কটপটা মূলত কাজ করে এনিডেস্ক বা টিমভিউয়ারের মতো। এগুলোর কাজ হচ্ছে মূলত দূর থেকে অন্য কারো কম্পিউটারে অ্যাক্সেস করে তাকে কোনো একটা কাজে সাহায্য করা। হতে পারে কোনো একটা সেটিংস চেঞ্জ করে দেওয়া, হতে পারে অন্য কিছু। সেক্ষেত্রে এনিডেস্ক বা টিমভিউয়ার এই ফাংশনটা চেতে ফার ফার বেটার। তো যার কারণে আমি কখনোই এটা ইউজ করি না এবং আপনাকেও বলবো শুধু এনিডেস্ক বা টিমভিউয়ার ইউজ করলেই চলবে। এরপর আমরা দেখতে পাচ্ছি সিস্টেম কম্পোনেন্টস। আমরা এখানে ক্লিক করি। দেখুন আমার এখানে অনেক ধরনের সিস্টেম কম্পোনেন্টস রয়েছে। গেম বার, গেট হেল্প, স্টোর, টিপস, ফোন লিঙ্কস, উইন্ডোজ সিকিউরিটি। সো এই সিস্টেম কম্পোনেন্টগুলো আমাদের বাই ডিফল্ট উইন্ডোজের সাথে থাকে। আমি চাইলেও এগুলোকে রিমুভ করতে পারবো না, তবে যদি থার্ড পার্টি কোনো সিস্টেম কম্পোনেন্ট এখানে অ্যাড হয়ে থাকে আমরা সেটা রিমুভ করতে পারবো। এরপরেই রয়েছে উইন্ডোজ 11-এ আমার সবচেয়ে ফেভারিট একটা ফিচার, যেটা উইন্ডোজ 10-এও রয়েছে, আর সেটা হচ্ছে ক্লিপবোর্ড। তবে দিস টাইম উইন্ডোজ 11-এ এটা আরও চমৎকার। এর কাজটা কি? ক্লিপবোর্ডটা হচ্ছে আমরা যখন কোনো কিছু কপি করি, ধরুন আমি এখানে লিখছি স্কিলোগ্রাম। এখন আমি যদি এটাকে কপি করি বা কাট করি কন্ট্রোল এক্স দিয়ে, এখন কিন্তু এটা আমার ক্লিপবোর্ডে রয়েছে। কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করতে পারবো। এখন কন্ট্রোল ভি দিয়ে যে পেস্ট করলাম, এটা কিন্তু এখানে পেস্ট হতো না যদি না আমার ভার্চুয়াল ক্লিপবোর্ডে এটা থাকতো। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি। আপনি যখন এমন একটা কাজ করবেন যেখানে একটু পর পরে আপনাকে একই জিনিস বারবার কপি পেস্ট করতে হচ্ছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কপি পেস্ট করতে হচ্ছে, কিন্তু আবার আগের কপি করা জিনিসটা লাগছে, তার জন্য আপনাকে আবার আগের জায়গায় যেয়ে আবার কপি করতে হয়, পেস্ট করতে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি চমৎকার ফিচারটা যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি আপনার সব কপি করার লিস্ট দেখতে পাবেন ক্লিপবোর্ডের মধ্যে। সিম্পলি আপনি এটাকে অন করে দিন অথবা উইন্ডোজ ভি চাপুন, দেখবেন চলে এসেছে। একটু আগে যে আমরা লেখাটা কপি করেছিলাম সেটা আমরা এখানে চলে এসেছে। এটা আমরা আরও এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। যদি মনে হয় এই লেখাটা আমার বারবার পেস্ট করতে হয়, সেক্ষেত্রে আমি পিন করে ফেলবো, অর্থাৎ এইটা কিন্তু আমার ক্লিপবোর্ড থেকে কখনোই মুছে যাবে না। সো ধরুন আমি আরেকটা লেখা লিখছি হোম, এটাকেও আমি কাট করছি বা কপি করছি। এখন আমি যদি পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, আমার হোম পেস্ট হবে, কিন্তু আমি যদি চাই আমি স্কিলোগ্রামটা পেস্ট করব, সেক্ষেত্রে আমাকে উইন্ডোজ প্লাস ভি চাপতে হবে এই ক্লিপবোর্ডটা দেখার জন্য। তারপর আমাকে স্কিলোগ্রামে প্রেস করতে হবে। দেখুন আমার ক্লিপবোর্ডে লেখাটা এখানে পেস্ট হয়ে গিয়েছে। তো এই তো গেল ক্লিপবোর্ড হিস্ট্রি। কিন্তু কেমন হয় যদি আপনি কপি করবেন আপনার কম্পিউটার থেকে, কিন্তু পেস্ট হবে অন্য কোনো কম্পিউটার কিংবা কোনো ফোন থেকে? সেক্ষেত্রে আপনাকে কেবল এই অপশনটাকে অন করে দিতে হবে। এই যে অন করে দিলাম। বলা হয়েছে কি যে ক্লিপবোর্ড হিস্ট্রি অ্যাক্রস ইউর ডিভাইসেস, অর্থাৎ আমি এই যে কপি করলাম এই জিনিসটা, এটা কিন্তু আমার এখন ফোনেও আমি পেস্ট করতে পারবো। আবার ফোনে যদি সিমিলার ফাংশনটা আমি অন করে রাখি, সেক্ষেত্রে ফোনে কপি করা কোনো লেখা আমি আমার ডেস্কটপেও দেখতে পাবো। আবার কখনো যদি প্রয়োজন হয় আপনার যে ক্লিপবোর্ডটাকে ক্লিয়ার করবেন, এই যেমন ধরুন আমি যদি এখন উইন্ডোজ ভি প্রেস করি, আমি দেখতে পাচ্ছি হোম, এখন এরকম অনেক কিছু এখানে পেস্ট হয়ে থাকতে পারে। আপনি যদি এগুলোকে ক্লিয়ার করতে চান আপনি ক্লিয়ার করবেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে পিন করা কোনো কিছু কিন্তু ক্লিয়ার হবে না। পিন আমি করেছি এই কারণে যে সব কিছু ক্লিয়ার হয়ে যাও পিনটা রেখে। সো আমি যদি ক্লিয়ার ক্লিক করি কিংবা এখানে ক্লিয়ার ক্লিক করি, একই কাজ করবে। তো এবার আমরা আবার যাই উইন্ডোজ প্লাস ভি, দেখুন সব কিছু মুছে গিয়ে শুধু পিন করা আইটেমটাই রয়ে গিয়েছে। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্লিপবোর্ডটা কিন্তু কাজ করবে শুধু টেক্সটের ক্ষেত্রে। ধরুন আপনি কোনো একটা MP3 ফাইল বা কোনো একটা ইমেজ ফাইল কপি করেছেন, আবার অন্য কোথাও হিস্ট্রি থেকে এটা পেস্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। এটা কাজ করবে কেবলমাত্র টেক্সটের বেলায়। সবার শেষে আমি দেখতে চাই আমার অ্যাবাউট। সো আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, আমি দেখতে পাবো আমার এই পিসি সম্পর্কে যাবতীয় ইনফরমেশন। প্রায় সময় হয় কি আমাদের সিস্টেমের কনফিগারেশন সম্পর্কে অন্যদেরকে জানানোর প্রয়োজন হয়। আগে যেটা করতাম আমরা এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ট্রাই করতাম, কিন্তু এখান থেকে কিছুই কপি হতো না। এই যে একটা একটা করে হয়তো বা হবে, দেখি কপি করে, হ্যাঁ হয়েছে। কিন্তু এভাবে একটা একটা করে কপি করা একেবারেই বুদ্ধিমানের কাজ না। সো উইন্ডোজ 11-এ চমৎকার একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে কপি। সো আমি যদি কপিতে ক্লিক করি তাহলে কিন্তু এই পুরো জিনিসটা কপি হয়ে গেল। এখন আমরা চাইলে হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে কিংবা অন্য কোনো মাধ্যমে যে কাউকে আমাদের কম্পিউটার কনফিগারেশনটা
পাঠিয়ে দিতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ স্পেসিফিকেশন। এটা হচ্ছে আমার উইন্ডোজ 11 প্রো, ভার্সন হচ্ছে 12H2, কবে ইনস্টল করা হয়েছে এই তারিখে, এবং ওয়েসের বিল্ড কত, এই হচ্ছে ওয়েস বিল্ড। এই বিল্ডটা কিন্তু চেঞ্জ হয়, অর্থাৎ এইটা হয়তো কিছুদিন পর্যন্ত ঠিক থাকবে, এইটা চেঞ্জ হতে থাকবে। আবার নতুন কোনো ভার্সন আসলে সেই ভার্সনটা চেঞ্জ হবে, আবার বিল্ড চেঞ্জ হতে থাকবে। এই এন্টায়ার লেসনে আপনি যদি কোনো ফাংশন বা কোনো মেনিউ আমি যেভাবে দেখেছি সেভাবে দেখতে না পান, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার আমার ওএস বিলটা মিলছে না। আপনাকে তখন কি করতে হবে? আপনার উইন্ডোজটাকে আপডেট করে নিতে হবে। আর এখানে রয়েছে প্রোডাক্ট কি, আমরা এটা অলরেডি দেখেছি এবং এই ফাংশনগুলো আমরা ইতিমধ্যে দেখেছি। বিটলকার নিয়ে আমরা পরে কথা বলবো, বা ডিভাইস ম্যানেজার নিয়েও আমরা পরে কথা বলবো। তো এই ছিল মূলত উইন্ডোজ 11-এর সিস্টেম সেটিংস। আমরা এই লেসনে জানতে পারলাম ডিসপ্লে, সাউন্ড, নোটিফিকেশন, ফোকাস, পাওয়ার, নিয়ারবাই শেয়ারিং, মাল্টিটাস্কিং, অ্যাক্টিভেশন, প্রজেক্টিং টু দিস পিসি, রিমোট ডেস্কটপ অ্যান্ড কিবোর্ড সম্পর্কে। একটা জিনিস বলে রাখছি, আর সেটা হচ্ছে এই সিস্টেম সেটিংসগুলো আপনার হুটহাট প্রয়োজন পড়ে যেতে পারে। অর্থাৎ কখনো আপনার ডিসপ্লে নিয়ে কাজ করা লাগতে পারে, কখনো আপনার সাউন্ডটাকে সেট করতে হতে পারে, কিংবা নোটিফিকেশন নিয়ে কাজ করতে হতে পারে। যেটাই হোক না কেন, আপনি এখন শিখে গেছেন, আপনি চাইলে আপনার মতো করে আপনার উইন্ডোজ 11টাকে সাজিয়ে নিতে পারবেন। কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং।